হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ফিরে এলাম ক্লাস 12 যে কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করেছিলাম আজকে তার সেকেন্ড ক্লাসে। প্রসঙ্গত বলি, আজকের যে অংশটা পড়ানো হবে এটা কিন্তু অনেকটাই ক্লাস 10-এর, অর্থাৎ তোমরা পড়ে এসছো 1-1.5 বছর আগে। তা আজকে আমরা সেই অংশ শুরু করতে যাব। প্রথমেই আসছি এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফল কি কি হতে পারে। এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। তো আমরা মূলত যে ফলগুলো আমরা দেখতে পাই, 1 নম্বর আসছে হিটিং এফেক্ট, অর্থাৎ তাপীয় ফল, যেটাকে আমরা বলি জুলস ল। 2 নম্বরে আসছে ম্যাগনেটিক এফেক্ট, অর্থাৎ চৌম্বকীয় ফল। অর্থাৎ এটার ক্ষেত্রে কি হয়, যদি কোনো হিটিং এফেক্ট, এটার ক্ষেত্রে কি হয়, যদি কোনো কন্ডাক্টিং ওয়্যারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যায়, অর্থাৎ কারেন্ট যায়, তখন সে তার গরম হয়ে ওঠে, অর্থাৎ হিটিং এফেক্ট হয়, তারটা উত্তপ্ত হয়ে ওঠে, এটাই। আর ম্যাগনেটিক এফেক্ট কি, যদি কোনো ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট যায় তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, অর্থাৎ সেখানে যদি কোনো ম্যাগনেট রাখি তাহলে সেটা ডিফ্লেক্টেড হবে, ছিটকে যাবে। তাহলে একটা প্রবাহিতের মধ্য দিয়ে প্রবাহ গেলে যেমন চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তেমন তাপও উৎপন্ন হয়। 3 নম্বর আসছে, এটা হচ্ছে কেমিক্যাল এফেক্ট। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বে অনেকটা, যেটাকে আমরা বলি ইলেকট্রোলিসিস বা ইলেকট্রোলাইসিস, যাই বলি না কেন, তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ কোনো একটা সলিউশন অথবা কোনো ইলেকট্রোলাইটিক মেটেরিয়ালের সলিউশন করি, সল্ট ওয়াটার যেমন হয়, তার মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই, তখন দেখা যায় যে সেই ইলেকট্রোলাইটিক যে সাবস্টেন্স সেটা বিশ্লিষ্ট হয়ে যায়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা বিশ্লিষ্ট হয়ে যায়, ভেঙে গিয়ে দুটো ভিন্ন ধরনের এলিমেন্ট বা আমরা যা কম্পাউন্ড যাই বলি না কেন সাবস্টেন্স তৈরি করে। অর্থাৎ সোজা কথায় তড়িৎ পাঠালে রাসায়নিক ক্রিয়া ঘটে ওখানে। এই 3টে এফেক্ট আমরা সম্পর্কে জানলাম, এগুলো ডিটেলসে আলোচনা হবে পরে পরে। এবার আমরা আসছি ওহমস ল। ওহমস ল কি বলা ছিল, যে আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টর, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তারটা হচ্ছে এবি তার। তো এই কারেন্ট যাওয়ার পিছনে কিছু কারণটা কি না, এর দুপাশে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে হয়, বিভব প্রভেদ তৈরি করতে হয়। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি এ বিন্দুর বিভব ভিএ, আর এটা হচ্ছে এ বিন্দুর বিভব, বা আমরা বলতে পারি পটেনশিয়াল অফ পয়েন্ট এ। বি বিন্দুর বিভব ভিবি। এই দুটি বিন্দুর যে বিভব যদি আমরা জানি ভি আর ভিবি, তাহলে এদের মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি হবে, অর্থাৎ বিভব পার্থক্য তৈরি হবে। তো ওহমস ল অন্য কিছু নয়, বলছে যে টেম্পারেচার ফিক্স রাখতে হবে, অর্থাৎ উষ্ণতা একই রাখতে হবে, এবং এই তারের মধ্যে দিয়ে প্রবাহ যাওয়া কালীন অন্যান্য যে ভৌত অবস্থাগুলো, অর্থাৎ আদার যে সমস্ত ফিজিক্যাল যে স্টেট বা ফিজিক্যাল যে এফেক্ট গুলো, সেইগুলো যদি আমরা আনচেঞ্জড অবস্থায় রাখি, অর্থাৎ অপরিবর্তিত রাখি, তখন বলছে যে এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে, সেই কারেন্ট আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। অর্থাৎ এই তারের মধ্য দিয়ে প্রবাহ এই তারের দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, যেটাকে সমান করলে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটার নাম 1/r, আর ভিএ মাইনাস ভিকে ভি লেখা হলো। এখান থেকেই হলো ভি সমান আইআর। এই আর হলো রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধ। অর্থাৎ এই কনস্ট্যান্টটা আমরা যেটা দেখলাম 1/r, এবং আর হলো রোধ, তাহলে এখানে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক হলো ধ্রুবকটা। সেই জন্য বোঝাচ্ছে যে এই রেজিস্ট্যান্স বা রোধ হলো এমন একটা প্রপার্টি এই মেটেরিয়ালের বা এই কন্ডাক্টরের, এমন একটা ধর্ম যে ধর্মের সাহায্যে প্রবাহ মাত্রাকে বাধা দেওয়া বোঝায়, সেটাকে বলছি রেজিস্ট্যান্স বা রোধ। আবার আমি যদি অন্যভাবে বলি, তাহলে এখান থেকে R = V/I।
তাহলে ওহমস ল থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে আর সমান ভি বাই আই, অর্থাৎ কোন পরিবাহী রোধ বলতে আমরা কি বুঝবো, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, কারণ ভি মানে এটা, এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত। তাহলে আমরা বলতেই পারি যে রেজিস্ট্যান্স ইজ দি রেশিও অফ the potential difference between two end points of a conductor and the current through the conductor. তাহলে V বাই I এখান থেকে একক আসবে, SI তে একক হবে রোধের একক ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটাকেই বলা হয় ওহম SI তে। আর CGS এ কি বলবো, স্ট্যাট ভোল্ট বাই স্ট্যাট অ্যাম্পিয়ার বা ESU কারেন্ট, এটাকে বলি আমরা ESU রেজিস্ট্যান্স বা ESU রোধ, এই হলো একক। এবার যদি আমরা সম্পর্ক লিখতে চাই তাহলে অন্যরকম সম্পর্ক আসবে, সেটাতে এবার আসছি। তাহলে রোধের ডেফিনেশনটা হলো এবং তার একক লিখলাম। এবার আসছে এককের মধ্যে সম্পর্ক, 1 ওহম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট বাই অ্যাম্পিয়ার, 1 বাই 300 ESU, আর এটা হবে 3 × 10⁹, তাহলে এটা হলো ESU রোধ বা ESU রেজিস্ট্যান্স। তাহলে হলো কত, 1 বাই 9 × 10⁻11, এটাই হলো ESU রেজিস্ট্যান্স বা ESU রোধ 1 ওহম সমান। এই হলো আমাদের রোধের ডেফিনিশন বা তার কনসেপ্ট। অর্থাৎ সোজা কথায় যে পরিবাহী রোধ যত বেশি হবে তার মধ্যে দিয়ে কারেন্ট তত কম হবে বা প্রবাহ তত কম হবে। তাহলে ওহমের সূত্র হলো, ওহমের সূত্র থেকে রেজিস্ট্যান্সের ডেফিনিশন হলো, রেজিস্ট্যান্স ব্যাপারটা কি হলো তার ইউনিট বললাম এবং তাদের মধ্যে আমরা রিলেশন করলাম। এবার আমরা আসছি ওহমিক এন্ড নন ওহমিক সাবস্টেন্স। ওহমিক এন্ড নন ওহমিক, যেটাকে বাংলায় বলি আমরা ওহমীয় এবং অওহমীয় পদার্থ, বা ওহমীয় পরিবাহী এবং নন ওহমিক অর্থাৎ অওহমীয় পরিবাহী। এটা একটা সিম্পল ব্যাপার। ওহমিক হবে তারাই যারা V সমান IR এটা হোল্ড করবে, মানে অর্থাৎ এই সম্পর্ক মেনে চলবে। আর নন ওহমিক কি হবে, V is equal to IR does not hold। অর্থাৎ V সমান IR এই ওহমের সূত্র যে সমস্ত মেটেরিয়ালস বা যে সমস্ত পদার্থ মেনে চলবে তাদেরকে আমরা বলবো ওহমিক, আর যারা যারা মেনে চলবে না তাদেরকে বলবো নন ওহমিক বা অওহমিক। এবার আমরা আসছি ওহমিক ক্ষেত্রে, ওহমিকের ক্ষেত্রে গ্রাফটা কি হবে। এটা যদি V হয়, এটা যদি I হয়, তাহলে V সমান IR, অর্থাৎ মূল বিন্দুকে আমি সরল রেখা y সমান mx ফরম্যাটে আছে। সেক্ষেত্রে এইখান থেকে যদি আমরা থিটা বলি তাহলে tan থিটা সমান হবে I বাই V মানে 1 বাই r। তাহলে tan থিটা পেয়ে গেলাম, অর্থাৎ স্লোপ পেয়ে গেলাম, সেখান থেকে আমরা 1 বাই r পাবো। তার রেসিপ্রোকাল বা অনন্য নিলে আমরা রোধ পাবো। অর্থাৎ সোজা কথায় রোধ হলো 1 বাই tan থিটা, মানে এই সরলরেখার নতি যা হবে তার অনন্য, এটাই হলো রোধ। এটা সবসময় একই থাকবে ওহমিকের ক্ষেত্রে। নন ওহমিকের ক্ষেত্রে কি হয়, চেঞ্জ করে, VI চেঞ্জ করে স্লোপ। তাহলে এই ক্ষেত্রে ক্ষুদ্র পরিবর্তন করে হিসাব করতে হবে। সেই জন্য ডেল্টা V বাই ডেল্টা I এটাই সমান হবে রোধ এক্ষেত্রে। তাহলে কনসেপ্টটা কি থাকলো যে স্লোপের অনন্য সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স, কিন্তু যখন আমরা খুব ক্ষুদ্র অঞ্চল জুড়ে হিসাবটা করব তখন আমাদের এইটা হবে ডেল্টা I আর এইটা হলো ডেল্টা V। এই ডেল্টা V আর ডেল্টা I এর রেশিও আমরা হিসাব করে আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু V সমান IR এটা কনস্ট্যান্ট নয়, বা V বাই I এর যে ভ্যালুটা এটা কনস্ট্যান্ট নয়, এটা চেঞ্জ হচ্ছে। ওহমিকের এক্সাম্পল হলো যে কোনো মেটাল, কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, এইগুলো যে কোনো
যে কোনো মেটাল, আর এটার ক্ষেত্রে এটা হবে সিলিকন জার্মেনিয়াম। এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, অর্থাৎ অর্ধপরিবাহীকে আমরা বলবো অহমীয় পরিবাহী, যে কোনো ধাতু বা পরিবাহীকে আমরা বলবো অহমীয় পরিবাহী। এই হলো কনসেপ্ট। আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স যেগুলো, অর্থাৎ একটু আগে যেগুলো বলছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারা কিন্তু নন অহমিক বা অহমীয় পরিবাহী। ক্লিয়ার হলো? তাহলে আমরা এখন একটা একটা এক্সাম্পল মনে রাখলেই হবে আপাতত। তারপর আসছি আমরা ফ্যাক্টর, যে সমস্ত ফ্যাক্টরগুলোর উপর রেজিস্ট্যান্সের ভ্যালু ডিপেন্ড করে। আমরা একটা একটা করে আসবো। আগে লিখছি যে এফেক্টস অফ ডিফারেন্ট ফ্যাক্টরস অন দি রেজিস্ট্যান্স। রোধের উপর যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলোর প্রভাব আমরা ফেলবো। প্রথমত বলি যে রোধ হয় কোনো একটা পরিবাহীর, সেই পরিবাহীর ডাইমেনশনের উপর, অর্থাৎ সাইজের উপর। এই ডাইমেনশনের মধ্যে কে কে আসছে? আর ভেরিজাস এল। রোধটা পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক যখন এ অর্থাৎ ক্রস সেকশন এরিয়া ও উপাদান একই, অর্থাৎ যখন এই সাবস্টেন্সটা সেম হবে, অর্থাৎ একই ধরনের মেটেরিয়াল হবে এবং তার ক্রস সেকশনটা একই হবে, তখন সমানুপাতি এল। কিরকম হিসাবটা হবে? এইরকম একটা কপার ওয়্যার, এটাও কপার, এটাও কপার, এরও ক্রস সেকশনে, এরও ক্রস সেকশনে, তাহলে এ রেজিস্ট্যান্স বেশি, তাহলে হাই রেজিস্ট্যান্স। বা রোধ উচ্চ, এটার ক্ষেত্রে, কারণ দৈর্ঘ্যটা বেশি বলে। 2 নম্বরে আসছে R proportional to 1/a when, যখন L ও উপাদান একই। সেক্ষেত্রে কি বলছে যে একই লেন্থ, এটা কপার, দুজনেরই লেন্থ একই কিন্তু এটা মোটা, তাহলে এর রোধ হবে কম, অর্থাৎ লো রেজিস্ট্যান্স, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। যে যত মোটা হবে তার তত রোধ কম হবে, রোধ কম। এই হলো। এবার আমরা আসছি এই দুটোকে একসঙ্গে করলে কি হয় সেটা আমরা লিখব পরের অংশে। এটা বুঝে দিলাম। তাহলে দুটো জিনিস আমাদের ক্লিয়ার হলো, যত লম্বা তার হবে তত তার রোধ বেশি হবে, আর যত সরু তার হবে তত তার রোধটা বেশি হবে। এবার আমরা সেই দুটো থেকে একসঙ্গে লিখতে পারি আর প্রপোর্শনাল টু এল বাই এ, তাহলে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এই রো ইজ ইকুয়াল টু রোধাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, রোধাঙ্ক। এখান থেকে আমরা রো পাবো, রো ইজ ইকুয়াল টু হবে আর এ বাই এল, অর্থাৎ ডেফিনেশনটা আমরা দেবো এইরকম। আচ্ছা, এইটাই আমাদের থাকলো, এখান থেকে আমরা ডেফিনেশন দিচ্ছি। যদি ইফ এল ইজ ইকুয়াল টু 1, এ ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে রো সমান আর। অর্থাৎ যদি আমরা দেখি যে এল 1 অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, তাহলে রো সমান আর, অর্থাৎ রোধই হবে এর রোধাঙ্ক। আবার বলছি, যদি একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের কোনো পরিবাহী হয় তাহলে তার রোধকেই বলবো আমরা রোধাঙ্ক।
এটাই হলো তার সংজ্ঞা। আমরা এবার একক মাত্রায় আসবো। এসআই তে ইউনিট একক কি হবে? ওহম মিটার স্কয়ার বাই মিটার ইজ ইকুয়াল টু ওহম মিটার। সিজিএস ওহম সেমি স্কয়ার বাই সেমি ওহম সেমি। রো এর একক হলো এটা, রোধাঙ্কের একক। সংজ্ঞা হলো একক হলো। এবার আমরা মাত্রাটাও লিখে দিতে পারি, মাত্রা ডাইমেনশন। মাত্রাটা হবে রোধের মাত্রা যা হয়, রোধ মানে ভি বাই আই, তাহলে ভি এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। এটা হলো ভি, নিচে আবার আই, এটা হলো রোধ ইন্টু মিটার এল, তাহলে ওহম সেমি। তাহলে এখান থেকে আসছে এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। এই হলো আমাদের রোধাঙ্কের মাত্রা। যদিও আমি বলবো মাত্রাগুলো কিন্তু নিজেদেরকে একটু হিসাব করে নিতে হবে, মাত্রা এভাবে মনে রাখা সম্ভব নয়, তোমাকে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে মনে রাখতে হবে, নাহলে হঠাৎ হঠাৎ করে মনে রাখলে এগুলো কিন্তু বেশি মনে রাখা যাবে না। যাই হোক, তাহলে আমাদের সংজ্ঞা হলো, তার একক হলো, মাত্রা হলো। এবার আমরা আসছি এই রোয়ের একটা মিনিংটা কি হয়। যেমন ধর আমাকে যদি এরকম কোশ্চেন করে যে 20 ডিগ্রি সি টেম্পারেচারে বা এত উষ্ণতায় তামা রোধাঙ্ক 1.76 into 10 to the power minus 6 ওহম সেমি, এর অর্থ কি? তাহলে আমরা বলবো যে 20 ডিগ্রি সি উষ্ণতায় অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ সম্পন্ন কোন তামার পরিবাহীর রোধ হবে 1.76 into 10 to the power minus 6 ওহম। আবার বলছি কথাটা, 20 ডিগ্রি সি উষ্ণতায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার স্কয়ার মানে 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার রোধ 1.76 into 10 to the power minus 6 ওহম। এটাই এর অর্থ, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করলাম তাতে দুটো পয়েন্ট উঠে এলো। একটা ছিল ডাইমেনশন বা মাত্রা, অর্থাৎ সাইজের উপর ডিপেন্ড করবে, কত লম্বা হলে কি হবে বা কত সরু হলে কি হবে। 2 নম্বর যেটা হলো যে উপাদানের উপর, উপাদানের রোধাঙ্কের উপর নির্ভর করে, সেক্ষেত্রে রোধাঙ্কের মান দিয়ে ব্যাখ্যাটা করলাম। এর পরের পয়েন্ট আসছি আমরা তাহলে দুটো পয়েন্ট ধরে নিচ্ছি ওখানে। 3 নম্বর পয়েন্ট আসছি আমরা উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। যে কোনো পরিবাহী বা কন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, একদম কথাটা মনে রাখতে হবে। এর একটু ব্যাখ্যাটা আমি বলে রাখি। যে কোনো পরিবাহীর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে যারা তড়িৎ পরিবহনে সাহায্য করে। তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রন তার আছে। এই মুহূর্তে আমরা যদি উষ্ণতা বাড়াই, অর্থাৎ যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে দেখা যাবে যে ওর মধ্যে থাকা যে ইলেকট্রনগুলো তাদের কাইনেটিক এনার্জি বেড়ে যায়, অর্থাৎ তাদের গতিশক্তি প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে তারা এদিক ওদিক ছোটাছুটি করতে পারে। যখনই বেশি ছোটাছুটি করতে যাবে তখনই অন্যান্য ইলেকট্রনের সঙ্গে বেশি বেশি করে ধাক্কা লাগবে, আর যত বেশি বেশি ধাক্কা লাগবে তত বেশি বেশি বাধা হবে। আর বাধা মানে আমরা জানি কি রেজিস্ট্যান্স, মানে বাধা অর্থাৎ রোধ। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে বা উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। ঠিক একইভাবে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে। এটা কেন হবে না? অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে, খুব কম।
সেক্ষেত্রে যত আমি টেম্পারেচার বাড়াবো অর্থাৎ ইনক্রিজ করব, তত বেশি বেশি বন্ডিং ভেঙে গিয়ে অর্থাৎ ওদের যে নিউক্লিয়াসের সঙ্গে যে ইলেকট্রনের যে আকর্ষণ বন্ধনী সেটা ভেঙে গিয়ে ওই তাপ শক্তি নিয়ে ভেঙে গিয়ে বেশি বেশি করে ফ্রি ইলেকট্রন পাওয়া যায়, অর্থাৎ মুক্ত ইলেকট্রন বেশি বেশি করে পাওয়া যায়। সে বেশি বেশি করে মুক্ত ইলেকট্রন পাই বলেই আমাদের পরিবহন ক্ষমতা বাড়বে, তাহলে রোধটা কমবে। এবার রিলেশনটা কি? পরিবাহের ক্ষেত্রে আমরা এই রিলেশন হোল্ড করব, অর্থাৎ RT R01 প্লাস আলফা টি। টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ এত RT, R0 হচ্ছে 0 ডিগ্রি এই উষ্ণতায় রোধ, ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আলফা টি, আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর টি হলো কতটা আমি উষ্ণতা ইনক্রিজ করলাম বা বাড়ালাম, অর্থাৎ কতটা আমরা উষ্ণতা বাড়ালাম সেটা এইটা। R0 হচ্ছে 0 ডিগ্রি সি টেম্পারেচারে রোধ আর টি হলো টি ডিগ্রি সি উষ্ণতায় রোধ। তাহলে যত উষ্ণতা বাড়বো তত কিন্তু রোধ বাড়বে। ঠিক অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদের হবে RT R0 1 মাইনাস আলফা টি। এখানে এই আলফাটার নাম হলো, এটা কমছে বলে মাইনাস, আলফা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, রোধের উষ্ণতা গুণাঙ্ক। শুধু খেয়াল রাখতে হবে এখানে যে R0 হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায় আর RT হলো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, অর্থাৎ দুটো উষ্ণতাই সেলসিয়াসে থাকবে কিন্তু ইনিশিয়াল বা প্রাথমিকটা হবে 0, এটা যেন আমার মাথার মধ্যে থাকে। আর এর নাম হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আলফা পজিটিভ কোথায় হচ্ছে না পরিবাহীর ক্ষেত্রে আলফা পজিটিভ, পরিবাহী বা কন্ডাক্টর আলফাটা পজিটিভ, আর অর্ধপরিবাহী হলে বা সেমিকন্ডাক্টর হলে আলফাটা হচ্ছে নেগেটিভ। এই 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 কন্ডিশনগুলো মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি অঙ্ক দেয় যেখানে 0 ডিগ্রি সি উষ্ণতায় বলেন সেক্ষেত্রে কি হবে? তাহলে এটা জেনারেল ইকুয়েশন একটা লেখা আছে অঙ্কের জন্য, জেনারেল ইকুয়েশন। তখন কি হবে? T1 ডিগ্রি সি তে রোধ বা রেজিস্ট্যান্স R1, T2 ডিগ্রি সি তে রোধ R2। তাহলে সেক্ষেত্রে আলফা কি হবে? সেক্ষেত্রে আলফা হবে R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। এটা কোথা থেকে আসছে? অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা দুবার লিখলেই হয়ে যায়। R1 R0 ইনটু 1 প্লাস আলফা T1 আর R2 R0 ইনটু 1 প্লাস আলফা T2। এই দুটো থেকে R0 কে এলিমিনেট করলে অর্থাৎ একটাকে একটা দিয়ে ভাগ করে দিলে তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটো ইকুয়েশন থেকেই আমাদের এটা কিন্তু চলে আসবে। তাহলে আমরা এটা মনে রাখতে পারি অথবা এই দুটো ইকুয়েশনের সেটও মনে রাখতে পারি। এগুলো অঙ্কের জন্য এগুলো লাগবে, এগুলো বললাম। ঠিক আছে, এবার আমরা আসছি আদার ফ্যাক্টর যেগুলো আছে। তাহলে কি কি হলো? ডাইমেনশন অর্থাৎ সাইজ হয়েছে, সাবস্টেন্স হয়েছে, টেম্পারেচার হয়েছে। এবার আমরা আসছি আদার এফেক্ট কিছু আছে ছোটখাটো। 1 নম্বরে আসছে লাইট। লাইটে বলেছে যে যদি সেলেনিয়াম মেটাল মানে সেলেনিয়াম ধাতু তার উপর যদি আমরা আলো ফেলি তাহলে তার রেজিস্ট্যান্স কমে যাবে অর্থাৎ ডিক্রিজ করবে। সেলেনিয়াম ধাতুর উপর আলো ফেললে রোধ কমে যায়। এবার আসছি ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ যদি করি, ম্যাগনেটিক ফিল্ড, তখন সেক্ষেত্রে কি বলছি আমরা বিসমাথ ধাতু, BI বিসমাথ, যেটাকে আমরা ধাতু গল্প বলে থাকি, সেই বিসমাথ ধাতুর উপর যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করি অর্থাৎ চৌম্বক ক্ষেত্র বাড়াই তাহলে বলছে তার রোধ কিন্তু বেড়ে যাবে। আর এরপর হচ্ছে প্রেসার এফেক্ট। এটা কি রকম? যদি কোনো কয়লার গুঁড়ো থাকে এক জায়গায় জড়ো করা, তাহলে আমরা তার উপর যদি চাপ দিই তাহলে ওখান থেকে কি হয়, এয়ার গুলো বেরিয়ে যায়, তাহলে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে যায়। তাহলে কার্বন গুঁড়ো বা কয়লার গুঁড়োর উপর অর্থাৎ চারকোল যে ডাস্ট যদি রাখা থাকে তাহলে তার উপর যদি আমরা প্রেসার ইনক্রিজ করি বা প্রেসার দিই তাহলে তার রেজিস্ট্যান্স কমে যাবে। এইগুলো হলো আদার ফ্যাক্টর। সেমিকন্ডাক্টরের কথা বললাম, এরপর যেটা আসছে আমরা সুপার কন্ডাক্টর।
নামের মধ্যেই আছে সুপার কন্ডাক্টর মিনস কন্ডাক্টিভিটি ভেরি হাই। তাহলে কন্ডাক্টিভিটি ভেরি হাই মানে খুব বেশি। আইডিয়াল কেসে বলছে কন্ডাক্টিভিটিটা ইনফাইনাইট। এটা কখন হয়? when temperature is very low, যখন খুব কম উষ্ণতা হয়। আমরা এক্ষুনি দেখলাম যে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, তাহলে একই কথা, উষ্ণতা কমালে রোধ কমবে। তাহলে যখন টেম্পারেচার ভেরি লো তখন কি হবে? রেজিস্ট্যান্স ভেরি লো। রেজিস্ট্যান্স ভেরি লো, এখানে আইডিয়াল কেস হবে 0, R is equal to 0, তখনই I will be infinite। এই হলো সুপার কন্ডাক্টর। এক্সাম্পল কি কি আছে না, সমস্ত মেটেরিয়ালে একটা সময় বা সমস্ত কন্ডাক্টরে একটা সার্টেন টেম্পারেচারে এসে সুপার কন্ডাক্টর হয়। এরকম এক্সাম্পল হলো 4.2 কেলভিন, এই টেম্পারেচারে এই জি অর্থাৎ মার্কারি বা পারদ সুপার কন্ডাক্টর, অতি পরিবাহী। তাহলে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টরের এক্সাম্পল দিতে গেলে আমাকে টেম্পারেচার মেনশন করে অবশ্যই লিখতে হবে। 4.2 কেলভিন টেম্পারেচারেই মার্কারি হবে সুপার কন্ডাক্টর। এটাই হলো আমাদের এক্সাম্পল। ক্লিয়ার? এরপর আমরা আসছি ইনসুলেটর। তাহলে ইনসুলেটরের ক্ষেত্রে উল্টো কেস হবে, ঠিক এর উল্টো। অন্তরক পদার্থ, তার ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ভেরি লো, যেটাকে আমরা নেগলিজিবল বলতে পারি। তাহলে আইডিয়াল কেস হলে কত হবে? 0। এক্ষেত্রে টেম্পারেচারের কোনো ব্যাপার নেই। অলওয়েজ রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই, রেজিস্ট্যান্স টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে কারেন্ট টেন্ডস টু 0। এই ধরনের এক্সাম্পল হচ্ছে কি কি? রাবার, প্লাস্টিক, কাগজ অর্থাৎ পেপার, এইগুলো পেপার, পলিথিন, রাবার, প্লাস্টিক, এই সমস্তগুলো কিন্তু আমাদের ইনসুলেটর। তাহলে ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, যা যা সম্পর্কে আমরা কিন্তু জানলাম। এবার আমরা আসছি অন্য একটা অংশে, শর্ট সার্কিট। আমরা সার্কিট নিয়ে আগের দিন জেনেছিলাম, এখন আসবো আমরা শর্ট সার্কিটে। আমি এটা শুধু মনে রাখার জন্য বলবো, মনে রাখার জন্য, জাস্ট টু রিমেম্বার। এর সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। শর্ট রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স শর্ট হলে কি হয় না, যে কোনো কারণে যদি প্রবাহ মাত্রা বা কারেন্ট হঠাৎ করে বেড়ে যায়, প্রবাহ মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পেলে, তাহলে প্রশ্ন আসছে যে কখন কখন বৃদ্ধি পাবে? যখন দেখলাম যে কোনো একটা সার্কিট রেজিস্ট্যান্স লেস হয়ে গেছে, অর্থাৎ তার মধ্যে কোনো রোধ নেই, ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কারেন্টের মান হঠাৎ করে বেড়ে যেতে পারে। আবার দুটো লাইন দিয়ে যে কারেন্ট যাচ্ছিল, দুটো লাইন একসঙ্গে যদি জুড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দুটো লাইনের কারেন্ট একসঙ্গে একটা লাইন দিয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু কারেন্টের ভ্যালুটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। তখন কি হয়, জুল সূত্র অনুযায়ী, যেটুকু আমরা মাধ্যমিকে পড়েছি, জুল সূত্র অনুযায়ী তাপ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, হঠাৎ উৎপন্ন। সেক্ষেত্রে তাপে ওই সার্কিট পুড়ে গিয়ে বা গলে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই যে পুড়ে যাওয়ার ঘটনাটা, এক্ষেত্রে কিন্তু তার সংস্পর্শে যদি কোনো দাহ্য বস্তু থাকে তাহলে সেটা জ্বলে উঠতে পারে। এই যে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হওয়া, প্রবাহের পরিমাণ প্রচুর পরিমাণ বেড়ে যাওয়া এবং তার সঙ্গে কিছু ঘটনা ঘটা, পুড়ে যাওয়া, এগুলোকেই বলবো আমরা শর্ট সার্কিট। আমি বারবার বলছি, মনে রাখার জন্য মনে রাখবো শর্ট রেজিস্ট্যান্স, কারণ রেজিস্ট্যান্স শর্ট হলেই আমাদের কারেন্টের ভ্যালুটা খুব হাই হয়।
এটা আমাদের মনে রাখার জন্য, আর অন্য কিছু নয়। কিন্তু এই শর্ট সার্কিট পর্যন্ত পড়া থাকলো এই ক্লাসে। তাহলে তোমরা আরেকটু এগিয়ে যাও, বাড়িতে থাকো। আরো কথা বলছি যে যদি কোনো বোঝানোর ক্ষেত্রে আমার আরো কিছু টেকনোলজি দরকার, তোমরা বলো আমাকে যে এইভাবে একটু বলুন, তাহলে আমাদের সুবিধা হয়। আমি অবশ্যই চেষ্টা করব, যেহেতু এখানে তোমরা সামনে নিয়ে আমি ফিডব্যাক বুঝতে পারছি না, আমি পড়িয়ে যাচ্ছি, আশা করছি তোমাদেরও ঠিকঠাক করে চলে যাচ্ছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। আর মাঝে মধ্যে কমেন্টস করো কমেন্ট বক্সে, কোনো সমস্যা হলে জানাও, আমি রিপ্লাই দেব। ঠিক আছে? আর আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত ফেসবুক পেজ একটু ফলো করবে, একই নামে আছে ফেসবুক পেজ। আমি লিঙ্কগুলো আমার ওই থাম্বনেলে দিয়ে দিচ্ছি, ইউটিউব ভিডিও, ওখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, ভালো থাকো।